বিকেল নাগাদ সবাই হোটেলে পৌঁছে গেল। রুহানি গাড়ি থেকে নেমে আড়মোড়া ভেঙ্গে দাঁড়াল। ও একটু জার্নিতেই হাঁপিয়ে যায়। ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতে ইচ্ছে করছে। রুহানি নিজের লাগেজ হাতে নিয়ে বন্ধুদের সাথে হোটেলের গেট পার করে চারদিকে চোখ বুলাল। চারদিক নীরব, নিস্তব্ধ, কোলাহল মুক্ত। কোনো হোটেলের পরিবেশ যে এতটা নিরিবিলি হয় তা জানা ছিল না। বিস্তৃত লন, সুইমিং পুল সবটা জুড়ে নীরবতা। রুমে গিয়ে ফ্রেশ হয়ে রুহানি বিছানায় গা এলিয়ে দিল। রুহানির শান্তি লাগছে, কিন্তু সে শান্তিটা বেশিক্ষণ স্থায়ী হল না। নুশা এসে ওর হাত ধরে টানতে লাগল। শুয়ে পড়লি কেন? খেতে যাবি না? রুহানি হাত ছাড়িয়ে নিয়ে বলল, একটু রেস্ট করতে তো দে। রেস্ট করতে গেলে আর খাবার পাবি না। চল তাড়াতাড়ি উঠো, খেতে চাইলে এখনই যেতে হবে। নুশা জোর করে রুহানিকে উঠিয়ে নিয়ে গেল। খেয়ে দিয়ে একটু আড্ডা দিয়ে রুহানি রুমে ফিরতে চাইলে নুশা আবারও ওর হাত ধরে নিচে নিয়ে যাচ্ছে। তুই কি আমার হাত ছিঁড়ে ফেলার প্ল্যান করেছিস? আমার হাত ছাড়। নিচে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা হয়েছে। সবাই মিলে আড্ডা দিচ্ছে, গানবাজনা করছে। আর আমরা রুমে বসে থাকব। আমি একটু রেস্ট করতে চাই। প্লিজ, মাত্র কিছুক্ষণের জন্য। আমরা এখানে রেস্ট করতে আসিনি, মজা করতে এসেছি। নুশা রুহানিকে জোর করে নিয়ে বসিয়ে দিল। সারাটা দিন কাঠফাটা রোদ থাকলেও সন্ধ্যা থেকে ঠান্ডা বাতাস বইছে। আকাশে একটা তারাও নেই। মেঘে মেঘে ঢেকে আছে পুরো আকাশ। সব মিলিয়ে যেন বৃষ্টির আয়োজন করছে প্রকৃতি। বিভিন্ন ভাগে ভাগে ক্যাম্প ফায়ার করা হয়েছে। রুহানি ওদের ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে বসে আছে। ওরা হাসিয়ানন্দে মেতে আছে। গিটার হাতে ফালাক হোটেল থেকে বের হয়েছে। সবার দৃষ্টি ওর দিকে। হঠাৎ রুহানির চোখ পড়ল সেদিকে। ফালাক গিটার হাতে হাত দিয়ে চুলগুলো ব্রাশ করতে করতে আসছে। শ্যাওলা রঙের টি শার্ট পরেছে, এলোমেলো চুলগুলো বাতাসে উড়ছে। ঠোঁটের কোণে হাসি লেগে আছে। চোখে মুখে কিছু একটা ঝলকাচ্ছে, হয়তো কোনো কিছু পাওয়ার খুশি। ফালাককে দেখে ওদের ডিপার্টমেন্টের একজন বলল, ভাইয়া গিটার হাতে যে গান পারেন? ফালাক মুচকি হেসে বলল, না তেমন না, একটু একটু চেষ্টা করি আর কি। সবাই অনুরোধ করতে লাগল গানের জন্য। রুহানি নুশার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ওরা এমন শুরু করেছে কেন? গান কি কখনো শুনেনি? নুশা রুহানির কানের কাছে ফিসফিস করে বলল, ফ্রিতে যদি একটা গান শুনতে পারি খারাপ কি? তাছাড়া এই সিনিয়র তো কম জ্বালায়নি। আজ যদি গান শোনার উছিলায় কোনো বিনোদন ক্রিয়েট হয় তবে জমবে বেশ। রুহানি আর কিছু বলল না। ফালাক ওদের অনুরোধে ওদের সাথে বসল। তারপর গিটারে সুর ধরল। তুমি চাইলে বৃষ্টি। মেঘও ছিল রাজি। অপেক্ষা শুধুই বর্ষণের। মাতাল হাওয়া বইছে। দূরে পাখি গাইছে গান। বৃষ্টি তোমার আহ্বান। বাকিটা নিজ দায়িত্বে শুনে নিন। এমন রোমান্টিক ওয়েদারে ফালাকের গাওয়া গান রোমান্টিক পরিবেশ সৃষ্টি করছে। সবার মনেই এই মুহূর্তে হালকা প্রেম প্রেম অনুভূতি জাগছে। হারিয়ে যাচ্ছে দূর অজানায় কিংবা স্বপ্নের রাজ্যে। আর রুহানির এই গান শুনে ঘুম পাচ্ছে। ফালাক গান শেষ করে রুহানির দিকে তাকাল। রুহানি হাই তুলছে। রুহানিকে হাই তুলতে দেখে ওর মেজাজ খারাপ হয়ে গেল। সবাই যখন ফালাকের প্রশংসা করতে ব্যস্ত, তখন রুহানি হাই তোলায় ব্যস্ত।
রুহানি নুশাকে বলল, দোস্ত ঘুম পাচ্ছে। এত তাড়াতাড়ি? মাত্র তো সন্ধ্যা। গান শুনে। সব দোষ এই গানের। গান শোনার পরপরই ঘুম পাচ্ছে। রুহানি ফালাকের দিকে না তাকিয়েই কথাগুলো বলল। তারপর ফালাকের দিকে চেয়ে দেখে ফালাক ওর দিকেই চেয়ে আছে। ফালাক উঠে দাঁড়িয়ে বলল, তুমি কি মিন করতে চাইছ? রুহানিও উঠে দাঁড়াল। তারপর বলল, আমি কিছুই মিন করছি না। তাহলে বললে কেন আমার গান শুনে ঘুম পাচ্ছে? রুহানি ফালাকের কথার উত্তর না দিয়ে নুশাকে বলল, আমি তোকে একটা কথা বলেছি। সেই কথা নিয়ে উনি কাড়াকাড়ি করছেন কেন? নুশা ফালাকের দিকে তাকাল। ফালাক বলল, তোমার সাথে কথা বললেও কথাটার মধ্যে আমি ছিলাম, তাই ঢুকতে বাধ্য হয়েছি। ও আমার গানের ইনসাল্ট করেছে। ঈশ্বর আসছে। যেই গান তার আবার ইনসাল্ট। নুশা তোমার ফ্রেন্ডকে বলো আমার চেয়ে ভালো গান শোনাতে। যদি পারে আর কি। মনে তো হয় না সে যোগ্যতা আছে। নুশা তুই বলে দে, আমি যাকে তাকে গান শোনাই না। পারলে তো শোনাবে। নুশা পড়েছে বিপদে। দুজনের মাঝে দাঁড়িয়ে ফেসে গেছে। উনি যে কি পারেন তা বুঝাই যায়। গান শুনে মানুষের ঝিমুনি চলে আসবে। আর ইনি তো লাইব্রেরিতে গিয়েও ঘুমায়। সব জায়গায় ঘুমানোর অভ্যাস হলে যা হয়। কুম্ভকর্ণ। এখন আমার গানের দোষ। রুহানি দাঁতে দাঁত চেপে বলল, নুশা, উনাকে মুখ সামনে কথা বলতে বল। নুশা ওদের মাঝখানে থেকে সরে বলল, গাইস, ওয়েট। ঝগড়া করবে নিজেরা সরাসরি করো। আমি বেচারিকে কেন টানছ? নে সরে গেছি। এখন মনমতো ঝগড়া কর। আমি শুনি। দাঁড়া আমি বরং ফোন বের করে রেকর্ডিং করি। যারটা ভালো হবে তাকে পুরস্কার দেওয়া হবে। এন্ড ডোন্ট ওরি সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থাও আছে। রুহানির দিকে চেয়ে। রুহানি নুশার দিকে চোখ পাকিয়ে তাকাল। তারপর বলল, আমি যার তার সাথে ঝগড়া করি না। তারপর ফালাকের দিকে তাকাল। ফালাক তাচ্ছিল্য করে বলল, ঝগড়া করা তোমার মতো ঝগড়ুটে মেয়ের কাজ। আমার কাজ নয়। রুহানি নিচ থেকে ফোন তুলে হোটেলের ভেতরে যাওয়ার জন্য পা বাড়াল। ফালাকও গিটার হাতে ভেতরে যাচ্ছে। রুহানি পেছনে ফালাককে দেখে বলল, তুমি আমার পেছনে পেছনে আসছো কেন? ফালাক টেডি স্মাইল দিয়ে বলল, কারণ তুমি আমার সামনে সামনে হাঁটছ। রাস্তা ছাড়ো আগে যাই। রুহানি আরো জোরে জোরে হাঁটা শুরু করল। ফালাক ওর পেছনেই রয়ে গেল। দোতলার সিঁড়ি পার করে তিনতলার সিঁড়িতে উঠেছে। ফালাক পেছনে থেকে বলল, তোমার মতলব কি? রুহানি অবাক হয়ে পেছনে ঘুরে বলল, মানে? মতলব? কিসের মতলব? ফালাক উপরের দিকে ইশারা করে বলল, তিনতলায় তো আমার রুম। তুমি তিনতলায় কেন যাচ্ছ? আমি যতটুকু জানি ভার্সিটি থেকে সব স্টুডেন্টদের জন্য পুরো দুতলা বুক করেছে। রুহানির হুঁশ হল। ঝগড়া করতে করতে শুধু সিঁড়ি পার করেই যাচ্ছে। কোথায় যাচ্ছে তার বোধ নেই। তিনতলার সিঁড়িতে চলে গেছে। রুহানি ফালাকের দিকে একবার তাকাল। ফালাক মুচকি মুচকি হাসছে। এটুকুই যেন রুহানির শরীরে আগুন জ্বালাতে যথেষ্ট। তবুও ভদ্র মেয়ের মতো ফালাকের পাশ কাটিয়ে দু সিঁড়ি নিচে নেমে ফালাকের দিকে ভ্রু কুঁচকে চেয়ে বলল, তুমি তিনতলায় কি করতে যাচ্ছ? তোমার রুমও তো দোতলায়। ফালাক দু সিঁড়ি নিচে নেমে বাঁকা হেসে বলল, তা দিয়ে তোমার কি? এত খবরদারি কেন করছো? তুমি কি আমার জিএফ?
রুহানি ফালাকের কথা শুনে ফালাককে ধাক্কা মারল। ফালাক তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাচ্ছিল। রুহানি সাথে সাথে দুহাত দিয়ে ফালাককে ধরে ফেলল। রুহানির বুক টিপটিপ করছে, সারা শরীর কাঁপছে। ফালাক নিচে পড়ে ফেলে কি হতো? ওর হাত পা ভেঙে যেত অথবা মাথা ফেটে যেত, তুলকালাম কাণ্ড বেঁধে যেত, রুহানিও ফেসে যেত। লাইফে আরেকটা সমস্যা অ্যাড হতো, ফালাকেরও ক্ষতি হতো। ফালাক অবাক হয়ে রুহানির ভয়ার্ত মুখের দিকে চেয়ে আছে। এর আগে কখনো এত ভয় পেতে দেখেনি রুহানিকে। বাদামি চোখগুলো যেন ভয় মাখামাখি, ফর্সা কপাল কুঁচকে আছে, সরু নাক আরও সরু হয়ে গেছে। রুহানি ফালাকের হাত ছেড়ে জোরে জোরে শ্বাস নিল। রুহানি কণ্ঠস্বর মোলায়েম করে বলল, সরি সরি, আমি ঝুঁকের মাথায় ধাক্কা দিয়ে ফেলেছি। এখানে থেকে পড়ে গেলে কি হতো সেটা ভাবিনি। ফালাক রুহানির ফেস দেখে নিজেও কণ্ঠস্বর মোলায়েম করে বলল, ইটস ওকে, পড়ে তো যাইনি, তুমিই হেল্প করেছ, এত সরি বলার কিছু নেই, আম অলরাইট। রুহানি আর কিছু বলল না, নিচে যাওয়ার জন্য পা বাড়াল। রুহানির আচরণ ফালাককে অবাক করছে। এই যেন সেই রুহানি নয়, কোথাও একটা পরিবর্তনের ছোঁয়া আছে। তবে এই রুহানিকে মন্দ লাগছে না। ফালাক রুহানির যাওয়া দেখে বলল, শোন। রুহানি পেছনে ঘুরল। ফালাক রুহানিকে এক পলক দেখে বলল, আমি 3 তলায় আগে থেকেই একটা রুম বুক করে রেখেছি। আসলে আমি কারো সাথে রুম শেয়ার করতে পারি না, তাই। শুভ রাত্রি। রুহানি কিছু না বলে দ্রুত নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে বাড়িতে ফোন করে কথা বলল কিছুক্ষণ। তারপর আবারও ধাক্কা মারার কথা মনে পড়তেই নিজে নিজে বিড়বিড় করে বলল, রুহানি কোথাও না কোথাও তোর আগের ভয়ঙ্কর অভ্যাসগুলো রয়ে গেছে। নয়তো ফালাককে ধাক্কা দিতে পারতি না। অভ্যাসগুলো পরিবর্তন করা জরুরি, নয়তো বিপদে পড়তে 1 মিনিটও লাগবে না। পরের দিন সকালে আর ফালাকের সাথে দেখা হয়নি। নুশা ঝগড়ার জন্য বারবার রুহানিকে খেপাচ্ছে। আচ্ছা তুই ফালাক ভাইকে তুমি বলিস কেন? কারণ প্রথম দিন থেকেই বলি, অভ্যাস হয়ে গেছে। কিন্তু উনি তো সিনিয়র, আপনি বলা উচিত। টিপ্পনি কেটে, আরে রাখো তো, কে যাবে ওকে এত রেসপেক্ট দিতে? আপনি। হুহ, আমি তুমি বলি আর তুমিই বলবো আজীবন। নুশা বড় করে হা করে বলল, আজীবন? মাই গড, এত দূর? রুহানি চোখ ছোট ছোট করে নুশার দিকে তাকালো। নুশা এক দৌড় দিল। রুহানিও ছুটছে ওর পেছনে পেছনে। রাতের পার্টির জন্য রুহানি তৈরি হচ্ছে। 2 দিন যাবৎ যেন জীবনের হারানো সুখগুলোর সন্ধান মিলেছে। পেছনের দুঃখ কষ্ট ভুলে থাকতে চাইছে। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নুশা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। গলা খাকারি দিতেই রুহানি পেছনে ঘুরে। নুশা মিটমিট করে হাসছে। রুহানি ভ্রু প্রসারিত করে বলল, তোর সমস্যা কি? গলায় ব্যাঙ ঢুকেছে? অপারেশন করে বের করে দেব? নুশা মুখ ভেঙচি কেটে বলল, তুই কি ডাক্তার? গলা কাটতে ডাক্তার হওয়া লাগে না। বল কেটে দেই, আমার ব্যাগে চাকু আছে। নুশা চোখ মুখ কুঁচকে বলল, সব সময় বাজে কথা। এখন বল, এত মনোযোগ দিয়ে কার জন্য সাজগোজ করছিস? ভ্রু নাচিয়ে রুহানি আবারও নিজেকে আয়নায় দেখে বলল, নিজের জন্য। সবাই অন্যকে দেখানোর জন্য সাজগোজ করলেও আমি নিজের খুশির জন্য নিজেকে সাজাই।
তোর ফালতু কথা শেষ হলে চল যাই। নুষা মনে মনে বিড়বিড় করে বলছে, এই মেয়ে মজাও বুঝে না, সব সময় সিরিয়াস মুড। ওরা ট্রুথ অর ডেয়ার গেম খেলছে। চুপিসারে বিদেশি ড্রিঙ্কের আয়োজন করেছে। বোতল ঘুরাতেই রুহানির দিকে পড়তেই তাইফ রুহানিকে ডেয়ার দিল ড্রিঙ্ক করার জন্য। কিন্তু রুহানি নারাজ। এসবই ওর অভ্যাস নেই। তারপর দেখা যাবে মাতাল হয়ে উল্টো পাল্টা কাজ করে ফেলবে। আর সবাই মজা নিবে। নিজের পায়কে কুড়াল মারতে চায়। রুহানি উঠে দাঁড়িয়ে বলল, অন্য কোনো ডেয়ার দেওয়ার হলে কেউ দিতে পারো আর আমি চলে যাচ্ছি। আমাকে ফাঁসানো অত সহজ না। কেউ আরও কে ডেয়ারের জন্য জোরাজুরি করেনি। ফালাক দূরে দাঁড়িয়ে রুহানির দিকে নজর রাখছে আর কোল্ড ড্রিঙ্কে চুমুক দিচ্ছে। সবার সাথে রুহানি হাসছে, গল্প করছে। ফালাক পার্টি ছেড়ে কিছু সময়ের জন্য নিজের রুমে চলে গেল। সবাই কোল্ড ড্রিঙ্ক পান করছে। রুহানিও গলা ভিজিয়ে নিল। রুহানির কাছে ড্রিঙ্কটা কেমন অদ্ভুত লাগছে। সফট ড্রিঙ্কস এমন হতে পারে না। রুহানি চুপ করে এক জায়গায় বসে আছে। নড়ছে না। নুষা বারবার ওকে ধাক্কাধাক্কি করছে কিন্তু ও থম মেরে বসে আছে। রুহানি নুষাকে বলল, আমি একটু রুম থেকে আসছি। রুহানি দ্রুত উঠে দাঁড়াল। কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না। নিজের ব্যালেন্স রেখে দ্রুত বাইরে চলে গেল। রুহানি বুঝতে পারছে কোনোভাবে ওর ড্রিঙ্ক বদল হয়ে গেছে। না জানি এখন ও কি করবে। তাই দ্রুত নিজেদের রুমে চলে যেতে চায়। কিন্তু শরীর চলছে না। সিঁড়ি বেয়ে উঠছে। চোখ ছোট ছোট হয়ে আসছে। কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। রেলিং শক্ত করে ধরে এক পা করে আগাচ্ছে। কতটা সিঁড়ি পার করেছে সেটাও জানা নেই। করিডোর জুড়ে হাঁটছে কিন্তু ওর রুম খুঁজে পাচ্ছে না। ফালাক ডিনার করার জন্য রুম থেকে বের হয়ে রুহানিকে দেখে ওর চোখ ছানাবড়া। রুহানি চোখ ছোট ছোট করে আঙুল তুলে দুইটা রুমের দরজার দিকে রাখছে। একবার ডান পাশের রুমের দরজা আরেকবার বাম পাশের রুমের দরজা। ফালাক কিছুই বুঝতে পারছে না। রুহানি কি টস করছে না কি করছে। ফালাক দরজা খোলা রেখেই রুহানির দিকে গেল। রুহানি একটা ছেলেকে দেখে বলল, আমার ঘর কোথায় গেল? কে চুরি করে নিয়ে গেল? ছেলেটা কিছুই বুঝতে পারল না। রুহানির দিকে পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বলল, পাগল নাকি? ছেলেটা চলে গেল। রুহানি পেছনে থেকে চেঁচামেচি করছে, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। ফালাক ওর সামনে গিয়ে বলল, কি হয়েছে রুহানি? রুহানি ফালাককে দেখে বলল, তুমি চুরি করেছ? আমার রুম কই? তারপর রুহানির চোখ গেল ফালাকের রুমের খোলা দরজার দিকে। তারপর বলল, পেয়ে গেছি, এই তো আমার রুম। রুহানি ফালাকের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই তাল সামলাতে না পেরে দরজা ধরে নিচে পড়ে গেল। ফালাক ওর অবস্থা দেখে বুঝতে পারল ও ড্রিঙ্ক করেছে। ফালাক ওকে ধরে দাঁড় করাল। রুহানি ফালাকের কাঁধে হেলে পড়ল। ফালাক ওকে ধরে ভেতরে নিয়ে গেল। রুহানি ভেতরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ফালাক দাঁড়িয়ে আছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। রুহানির নেশা কি করে কাটাবে? আর রুহানিকে এভাবে ওর রুমে দেখলে মানুষ উল্টো পাল্টা কথা বলবে। ফালাক দরজা ভিড়িয়ে দিল। রুহানির নাম ধরে বারবার ডাকছে। রুহানি পিটপিট করে তাকাল। ফালাক ওকে ধরে বসাল। রুহানি ছোট ছোট চোখ করে ফালাকের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তোমাকে চেনা চেনা লাগছে। কে তুমি?
ফালাক রুহানির কথা শুনে হতবাক। আমি ফালাক, জুনায়েদ ফালাক। রুহানি কিছুক্ষণ ফালাকের দিকে চেয়ে রইল। ফালাক কনফিউজড, রুহানি কি ওকে চিনতে পারছে? রুহানি কনফিউশন নিয়ে বলল, তুমি সেই অসভ্য, খাটাস ছেলেটা না? আমাকে অনেক জ্বালিয়েছ। এখানে কি চাও? আমার রুম থেকে চলে যাও। নয়তো। রুহানি নয়তো এর পর আর কিছু বলতে পারছে না। কি বলবে মাথায় আসছে না। মাথা চুলকাচ্ছে। ফালাকের রুহানির কথা শুনে বেহুশ হবার উপক্রম। ওর রুমে ওকে হুমকি দিচ্ছে। রুহানি হঠাৎ করে দাঁড়িয়ে গেল। তারপর দুহাত মেলে বলল, আমি পাখি হয়ে গেছি। আমি আকাশে উড়ছি। ইয়াহু! আকাশটা কত সুন্দর। রুহানি ফালাকের দিকে ঘুরে বলল, তুমি গান গাও, আমি নাচব। ওর কথা শুনে ফালাকের মাথায় দুষ্টু বুদ্ধি ভর করল। রুহানির মাতলামি বেশ উপভোগ করছে। ফালাক ইনোসেন্ট ফেস করে বলল, আমি তো গান পারি না। রুহানি নাক মুখ কুঁচকে বলল, গতকাল গেয়েছ আমি শুনেছি। মিথ্যা বলো না। কিন্তু আমি তো ভালো গাই না। রুহানি ফালাকের কাছে এসে ওর গাল টেনে ধরে বলল, কে বলেছে তুমি ভালো গাও না? তুমি যেমন কিউট তার চেয়ে বেশি কিউট তোমার কণ্ঠ। ফালাক রুহানির আচরণে বেশ অবাক হচ্ছে। আমি কিউট? হুম মম, অনেক কক। রুহানি গাল ছেড়ে দিয়ে বলল, আরে গাও না, ঠিক আছে গাইতে হবে না। ফালাক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রুহানি হাত পা নাড়িয়ে নাচতে শুরু করল। জোরে জোরে গান গাইতে শুরু করল। ফালাক ওর মুখ চেপে ধরে বলল, আস্তে আস্তে, বাইরে কেউ শুনতে পেলে দুজনের অবস্থাই খারাপ হবে। চুপ। একদম চুপ। গান গাইবে না। এখানে ভালো মেয়ের মতো শুয়ে থাকো। রুহানিকে জোর করে ফালাক শুয়ে দিল। কি করা যায় তাই ভাবছে আর পায়চারি করছে। রুহানি ওর ভাবনার মাঝে উঠে গিয়ে বলল, আমি এখন গান গাইব। ফালাক আবারও গিয়ে রুহানির মুখ চেপে ধরল। ওর মুখের কাছে গিয়ে বলল, হিসস, একদম না। তুমি ভালো মেয়ে না। এমন করে না। তাহলে মানসম্মান কিছুই থাকবে না। রুহানি ধীরে ধীরে বলল, মানসম্মান? আছে মানসম্মান? আর আমি ভালো মেয়ে? হি হি। আমি নাকি ভালো মেয়ে? হি হি। রুহানি হাসতে শুরু করল। ফালাক ধমক দিয়ে বলল, চুপ। আর একটা কথা বললে বারান্দা থেকে নিচে ফেলে দেব। তারপর ডানা মেলে উড়তে থেকো। রুহানি ওর ধমক খেয়ে কেঁদে দিল। ফালাক রুহানির কান্না দেখে ব্যতিব্যস্ত হয়ে উঠল। রুহানি। রুহানি কাঁদতে কাঁদতে কাতর হয়ে বলল, রুহানি মরে গেছে। আমি মরে গেছি। ওরা আমাকে মেরে ফেলেছে। ওদের আমি কখনো ক্ষমা করব না। চোখের পানি মুছতে মুছতে। ফালাক ওর কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারল না, তবে কিছু একটা হয়েছে বুঝতে পারছে। ফালাক পানি এনে রুহানিকে দিয়ে বলল, পানি খাও। রুহানি পানি খেল না। ফালাক গ্লাস রেখে শীতল কণ্ঠে বলল, কে মেরে ফেলেছে তোমাকে? আমাকে বলো। রুহানি বলল, জানি না। তারপর ওর চোখ গেল বারান্দার দিকে। রুহানি সেদিকে যাচ্ছে আর ফালাকের মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, কে মেরে ফেলেছে ওকে? রুহানি বারান্দায় গিয়ে চিৎকার করে বলছে, আমি মরে গেছি। ফালাক দৌড়ে গিয়ে ওকে ধরল। রুহানিকে জোর করে রুমে নিয়ে এল। রুহানির এখানে থাকা নিরাপদ নয়। কেউ জানলে বদনাম হয়ে যাবে।
ফালাক সব জানালা বন্ধ করে পর্দা টেনে দিল। রুহানির হাত বাঁধল বেল্ট দিয়ে, শার্ট দিয়ে মুখ বেঁধে ফেলল। রুহানি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। মুখ দিয়ে গোঙাতে শুরু করল। ফালাক ওকে বলল, চুপ করে বসে থাকবে, আমি যাব আর আসব। ফালাক দ্রুত রুমের বাইরে চলে গেল, বাইরে থেকে লক করে গেল। দৌড়ে নিচে নামল। কাউকে খুঁজে পাচ্ছে না। রুহানি কত নাম্বার রুমে থাকে তাও জানে না, আর না ওর কোনো বন্ধুদের হদিস পাওয়া যাচ্ছে। ফালাক বিভিন্ন জনকে জিজ্ঞেস করেও কিছু জানতে পারল না। ফালাকের তখনই মনে পড়ল রুহানি কি করছে। নিশ্চয়ই হোটেলের পুরো 3 তলা মাথায় তুলে ফেলেছে। বিশাল হাঙ্গামা ক্রিয়েট করে ফেলেছে। ফালাক দৌড়ে 3 তলায় গেল। না, ওর রুমের সামনে নীরবতা বিরাজমান। দরজা খুলে ভেতরে গিয়ে দেখে রুহানি ঘুমিয়ে পড়েছে। ফালাক ওর হাত, মুখের বাঁধন খুলে ওকে বারবার ডাকছে, কিন্তু ও ঘুমে বিভোর। ফালাক সিদ্ধান্ত নিল রুহানি এখানেই থাকবে। রুহানির গায়ে চাদর দিয়ে দিল। এলোমেলো চুলগুলো এক পাশে এনে রাখল। রুহানির হাতটা শক্ত করে ধরল। রুহানি, আমি তোমার প্রতি একটা টান অনুভব করছি, কিন্তু এই টানের কোনো নাম দিতে পারছি না। কি করব কিছুই বুঝতে পারছি না। নিজের মনকে মানাতে পারি না, কারণ মন আমার বশে নেই। ফালাক রুহানির হাত ছাড়তে গিয়ে খেয়াল করল রুহানি ওর হাত শক্ত করে ধরে আছে। ফালাক রুহানির হাতটা ছাড়িয়ে নিল। ঘুম ভাঙতেই রুহানি পিটপিট করে চোখ মেলে। মাথাটা খুব ভারী লাগছে। হুট করে উঠে বসে চারদিকে চেয়ে বুঝতে পারল এটা ওদের রুম নয়। তবে কার রুম? রুহানি ব্রেইনকে একটু প্রেশার দিতেই মনে পড়ল গতকাল রাতের কথা। সিঁড়ি বেয়ে উঠছিল, তারপর কি হলো মনে নেই। কার রুমে এসেছে, কিভাবে এসেছে কিছুই মনে নেই। রুহানি হঠাৎ ফালাককে দেখতে পেল। ওর বুক টিপটিপ করছে। ফালাক মেঝেতে বালিশে মাথা রেখে চাদর জড়িয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে। রুহানির বুক ধুক করে উঠল। নিজের দিকে তাকিয়ে জামাকাপড় দেখে নিল। সব ঠিক আছে। এটা ফালাকের রুম। ও কি করে এলো কিছুই মনে করতে পারছে না। কোনো লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে কিনা তাও জানা নেই। রুহানি ফালাককে ফেস করতে চায় না। এখান থেকে পালাতে হবে। রুহানি বিছানা থেকে দ্রুত নামতে গিয়ে চাদরে পা লেগে ধপাস করে পড়ে যায়। রুহানির পড়ে যাওয়ার শব্দে ফালাকের ঘুম ভেঙে যায়। রুহানিকে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি করে উঠে রুহানির পাশে হাঁটু গেড়ে বসে বলল, নেশা কি এখনো কাটেনি? রুহানি চাদর ছাড়িয়ে উঠে দাঁড়াল। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফালাকের কথার উত্তর দিল না। রুহানি দৃষ্টি নত করে নিচু স্বরে বলল, আমি এখানে কি করে এসেছি? পায়ে হেঁটে এসেছ। দুম করে আমার রুমে ঢুকে নিজের রুম বলে দাবি করেছ। রুহানি মনে করার চেষ্টা করছে, কিন্তু মনে করতে পারছে না। মাথা চুলকে বলল, তারপর আর কি পুরো রাত দৌড় করিয়েছ? কি জিনিস তুমি? হাড় জ্বালিয়ে খেয়েছ? যেসব খেয়ে নিজেকে সামলাতে পারো সেগুলো কে খেতে বলেছে? শেষের কথাগুলো রাগী কণ্ঠে বলল। রুহানি ফালাকের দিকে তাকাল। তারপর আবার চোখ নামিয়ে বলল, আমি এসব কখনো খাইনি, তাই অভ্যাস নেই। ফালাক কর্কশ গলায় বলল, গতকাল রাতে কেন খেয়েছ? ভদ্র পরিবারের ছেলেমেয়েরা এসব ছুঁয়েও দেখে না। রুহানি হাত ঘষতে ঘষতে বলল, আমি জেনে বুঝে খাইনি। আমি তো সফট ড্রিঙ্ক মনে করে খেয়েছি। ফালাক সরু চোখে ওর দিকে চেয়ে বলল, ঠিক তো?
রুহানি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নেক্সট টাইম থেকে সাবধান। তুমি একটা মেয়ে। মেয়েদের সম্মান অনেক দামি। অনেক কষ্টে তোমাকে সামলিয়েছি। তোমাকে আমি বাইরে মাতলামি করতে দেখি কিছু জিজ্ঞেস করতেই তুমি আমার রুমে চলে এসেছ। ভাগ্যিস আমার রুমে এসেছ। যদি অপরিচিত কারো রুমে চলে যেতে। সবাই কিন্তু আমার মতো না। তোমার অবস্থার সুযোগ নিত। আর যা শুরু করেছিলে তুমি তাতে যার তার মাথা খারাপ হয়ে যেত। সব কথা রুহানি অপরাধী ভঙ্গিতে শুনলেও শেষের কথাগুলো শুনে চমকে গেল। ফালাকের দিকে ভয়ার্ত চোখে তাকাল। কাপা কাপা গলায় বলল, কি করেছি আমি? রুহানির বলার ভঙ্গি দেখে ফালাকের রাগ মাটি হয়ে গেল। ওর এই মুহূর্তে হাসি পাচ্ছে। বললে তুমি বিশ্বাস করবে না। আমার এই গাল দুটো টেনে রাখোনি। দেখো লাল হয়ে আছে এখনো। গাল দেখিয়ে। রুহানি অসহায় ফেস করে ফালাকের দিকে তাকাল। তারপর অস্বীকার করে বলল, অসম্ভব। আমি এমন কিছুই করিনি। তুমি মিথ্যা বলছ। আমার কিছু মনে নেই তাই সুযোগ নিচ্ছ। আমি সব বুঝি। শুধু গালি না, গান গেয়েছ, ড্যান্সও করেছ। রুহানি ক্ষেপে গিয়ে বলল, অসম্ভব। এসব বলে আমাকে বোকা বানাতে পারবে না। আমি জানি তুমি অস্বীকার করবে। তাই সব প্রমাণ রেখেছি। ওয়েট। ফালাক ফোন এনে ভিডিও অন করে রুহানির সামনে ধরল। রুহানির চোখ বড় বড় করে চেয়ে মুখে হাত দিয়ে আছে। একটু দেখেই চোখ সরিয়ে নিয়ে কাদো কাদো ফেস করে বলল, ছি। আমি এমন করেছি? ছি। ফালাক হাসছে রুহানির দিকে চেয়ে। হঠাৎ রুহানি বাঘিনীর মতো গর্জে উঠে বলল, তুমি এসব ভিডিও কেন করেছ? আরে ওয়েট ওয়েট। আমার খারাপ কোনো উদ্দেশ্য নেই। জাস্ট তোমাকে দেখানোর জন্য। প্রমাণ ছাড়া তো আমাকে বিশ্বাস করতে না। তাই প্রমাণ রেখেছি। দাঁড়াও তোমার সামনেই ডিলিট করে দিচ্ছি। ফালাক রুহানিকে দেখিয়ে ডিলিট করে দিল। রুহানি সন্দেহ নিয়ে বলল, আর কোনো ভিডিও নেই তো? ফালাক নিজের ফোনটা রুহানির দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুমি নিজেই চেক করে দেখো। রুহানি ইতস্তত করে বলল, তোমার ফোন আমি কেন চেক করব? অন্যের ফোন ঘাটাঘাটি করা ঠিক না। আমি তো পারমিশন দিলাম। নেও চেক করো। তোমার মনো শান্তি আমার মনো শান্তি। রুহানি ফালাকের ফোন নিয়ে চেক করে কোনো ভিডিও পায়নি। রুহানির হঠাৎ মনে হলো কোনো পিক তুলে রাখেনি তো। তাই ফালাকের দিকে একবার চেয়ে ফটো গ্যালারি চেক করে সকড। এর ঘুমন্ত একটা পিক। রুহানি আঙুল দিয়ে বাম দিকে সরাতেই ওর আরও পিক পেল। একে একে অনেকগুলো পিক পেল। তবে সবগুলো পিকই মার্জিত। রুহানি ফালাকের দিকে ফোন ঘুরিয়ে বলল, এগুলো কি? ফালাক ছু মেরে ফোন কেড়ে নিয়ে বলল, তুমি গ্যালারিতে গিয়েছ কেন? ভাগ্যিস গিয়েছিলাম। এখন কি বলবে? এগুলো কি? দ্রুত ডিলিট করো নয়তো ভালো হবে না। কিন্তু ফালাক কিছুতেই ডিলিট করবে না। আমি পরে ডিলিট করে দেব। আমার ফোনে কি রাখব কি ডিলিট করব সেটা একান্তই আমার মর্জি। যাই হোক যাও, এখন তোমার বন্ধুরা খুঁজছে হয়তো। রাতে ওদের কাউকে খুঁজে পাইনি তাই বাধ্য হয়েই তোমাকে আমার রুমে রেখেছি এবং নিশ্চিত থাকো নিজের সীমা অতিক্রম করিনি। রুহানি পিকের ব্যাপারটা পরে দেখে নিবে। আপাতত ওর যাওয়া দরকার। 8টা বাজছে। রুহানি ফালাকের দিকে একবার তাকাল। ফালাক ব্যস্ততা দেখাচ্ছে। রুহানি চুল বেঁধে জামাকাপড় ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। রুহানি যেতেই ফালাক হাফ ছেড়ে বাঁচল।
রুহানি রুমে গিয়ে দেখে সব এলোপাথারি হয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওদের ঘুমাতে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। দ্রুত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বের হতেই নুশাকে একটা চেয়ারে বসে থাকতে দেখল। রুহানি, কোথায় ছিলি তুই? রুহানি আমতা আমতা করে বলল, এখানেই ছিলাম। আবার কোথায় থাকব? নুশা ভ্রু কুঁচকে বলল, কিন্তু আমরা এসে তোকে পাইনি। তুই কি আমাদের ঘুমানোর পরে এসেছিস? রুহানি ওর কথার সাথে তাল মিলিয়ে দ্রুত বলল, হ্যাঁ, এসে দেখি তোরা সব ঘুম। কিন্তু তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আমরা রুমে প্রায় 2:30টার দিকে এসেছি। রুহানি কথা ঘোরানোর জন্য বলল, আরে ছিলাম কোথাও। এখন এসব বাদ দে, ফ্রেশ হয়ে নে। আমি এদের তুলি। খুব খিদে পেয়েছে। কত বেলা হয়েছে দেখেছিস? নুশা আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। রুহানি হাফ ছেড়ে বাঁচল। ব্রেকফাস্ট শেষ করে রুহানি একা একা বাগানে হাঁটছে। তাইফ হঠাৎ ওর সামনে এসে বলল, রাত কেমন কাটল? রুহানি চমকে তাইফের দিকে তাকাল। ও বিশ্রীভাবে হাসছে। ওর হাসির কারণ ধরতে পারছে না। আর রাতের কথা কেন বলল? রুহানি প্রশ্নবোধক চাহনি দিল। তাইফ আবারও হাসল, তারপর বলল, ইনোসেন্ট সাজার চেষ্টা করছিস? লাভ নেই, কারণ আমি সব জানি। তুই সারারাত ফালাকের সাথে ছিলি, আর এদিকে সতী সাবিত্রী সেজে ঘুরিস। রুহানি চোখ গরম করে ওর দিকে তাকিয়ে বলল, তাইফ, সবাই তোর মতো নয়। আজেবাজে কথা বলার আগে 10 বার ভাববি। তাইফ ফোন বের করে বলল, সব প্রমাণ আছে আমার কাছে। আমি তোকে যেতে দেখেছি, আর আমার ফোনও। দেখ তোর কি হাল করি। কোথাও মুখ দেখাতে পারবি না। রুহানি ওর কথা শুনে ভয় পেয়ে গেল। তাইফ ওর প্রতি এতটা ক্ষিপ্ত যে যেকোনো কাজ করতে ওর বাধবে না। লোক জানাজানি হলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে? কেউ ওকে বিশ্বাস করবে না। রুহানি নিজের ভয়টা তাইফের সামনে প্রকাশ করতে চাইছে না। ওর হাত থেকে ফোন কেড়ে নিতে চাইলে তাইফ ওকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর দৌড়ে চলে যায়। ফালাক দূর থেকে ওদের কারাকারি দেখছিল। এগিয়ে আসতে আসতে তাইফ রুহানিকে ফেলে চলে গেছে। ফালাক দৌড়ে গিয়ে রুহানিকে ধরে দাঁড় করাল। রুহানি, কি হয়েছে? রুহানি দাঁড়িয়ে কাঁদো কাঁদো ফেস করে বলল, তাইফ আমাকে রাতে তোমার রুমে যেতে দেখেছে, আর সেটা ভিডিও করে প্রমাণ রেখেছে। সবাইকে গিয়ে বলবে আমি খারাপ চরিত্রের মেয়ে, সারারাত তোমার সাথে থেকেছি। সবাই এসব জানলে আমি মুখ দেখাতে পারবো না। আমার মনে হচ্ছে তাইফ ইচ্ছে করে আমার ড্রিঙ্কস চেঞ্জ করেছে। রুহানির কথা শুনে ফালাকের চোখ মুখ লাল হয়ে গেল। দাঁতে দাঁত চেপে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। রুহানি মাটিতে বসে পড়ল। ওর চোখ টলমল করছে। মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। রুহানির চোখ দিয়ে পানি পড়ছে না, কিন্তু শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফালাক রুহানিকে জোরে জোরে শ্বাস নিতে দেখে ওর পাশে বসে পড়ল। রুহানি, কিছু হবে না, আমি আছি। ডোন্ট ওরি। আমি তাইফের সাথে ড্রিল করব। ফালাক টেবিলের উপর কনুই ভর দিয়ে গালে হাত দিয়ে বসে আছে। রুহানি পানি খাচ্ছে। হঠাৎই মনে হচ্ছিল শ্বাস আটকে মরে যাবে। পানি খেয়ে একটু ভালো লাগছে। রুহানি টেবিলের উপর গ্লাস রেখে ফালাকের দিকে তাকাল। ফালাক সোজা হয়ে বসল। সেদিনের পর থেকে আমার উপর ওর ভীষণ ক্ষোভ। এতদিন শুধু সুযোগ খুঁজেছে, আর এই ট্যুরে এসে সে সুযোগ পেয়ে গেছে। জানি না এখন ও কি করবে। যদি উল্টো পাল্টা কিছু করে বুঝতে পারছি না।
রুহানির খুব টেনশন হচ্ছে। বাবা মার কানে যদি যায় মাতাল হয়ে সারারাত একটা ছেলের সাথে ছিল তবে কি হবে। রুহানি মাথায় হাত দিয়ে বসে রইল। তবে তাইফ যদি সত্যিই কিছু করে তবে ওর মার্ডার করে দিবে। তারপর যা হওয়ার হবে। ফালাক আশ্বস্ত করে বলল, ডোন্ট ওরি, কিছু হবে না, আমি ওর সাথে কথা বলছি। এই বিষয়টায় আমিও জড়িয়ে আছি। যদিও ছেলে হওয়ায় সমাজ আমার উপর কোনরূপ দোষারোপ করবে না, তবুও আমি তোমার কিংবা আমার বদনাম হতে দেব না। রুহানি ফালাকের কথায়ও আশ্বস্ত হতে পারছে না। ওর নিজেরই কিছু করতে হবে। রুহানির ফোন বেজে উঠল। ওর মা ফোন করেছে। ফালাক ওর ফোন বাজতে দেখে বলল, আমি আসছি। রুহানি ফালাককে বিদায় দিয়ে ফোন রিসিভ করে নিল। তাইফ কানে হেডফোন গুজে ফোনে স্ক্রুল করতে করতে হাঁটছে। হঠাৎই হোঁচট খেয়ে পড়ে গেল। হাতের ফোনটা ছিটকে দূরে পড়ে গেল। ফালাক ওর সামনে বসে বলল, আহারে, কি করে পড়লে? ফোনের ভেতর ঢুকে থাকলে এমন তো হবেই। পড়ে থাকা ফোনের দিকে দৃষ্টি দিয়ে তাইফ নিজে নিজে উঠে দাঁড়িয়ে জামাকাপড় ঝাড়তে ঝাড়তে রাগে গর্জে উঠে বলল, ল্যাং মারলেন কেন? ফেলে দিয়ে আবার নাটক করছেন? আরে কুল, এগুলো তো তোমাদের কাছেই শেখা। তাইফ হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার ফোন দিন। ফালাক ফোনটা পকেটে রেখে বলল, ওয়েট, এত পাগল হচ্ছ কেন? তাইফ ফালাকের আচরণে খানিকটা অবাক হচ্ছে। কি করতে চাইছে আর কেনই বা ওর কাছে এসেছে? ফালাক ওর আরেকটু কাছে এসে দুহাত ভাঁজ করে বলল, রুহানির ড্রিঙ্ক চেঞ্জ করেছিস কেন? ফালাকের কথা শুনে তাইফ ঘাবড়ে গেল। তারপর কনফিডেন্সের সাথে বলল, ফালতু কথা বলবেন না, আমি কেন ওর ড্রিঙ্ক চেঞ্জ করব? ফালাক মুচকি হাসল, আমার কাছে প্রুফ আছে। তুই যার সাহায্যে করেছিস সেই বলেছে। বারবার ভার্সিটি কর্তৃপক্ষ বলে দিয়েছে অ্যালকোহল এলাও না, তবুও এনেছিস। আর তারপর একটা মেয়েকে ছলনা করে খাইয়েছিস। এই পর্যন্ত মানা যেত, তারপর ওকে আমার রুমের সামনে পাঠিয়েছিস, ভিডিও করেছিস। এখন সেটা ভাইরাল করার জন্য হুমকি দিচ্ছিস। তোর কি মনে হচ্ছে ফালাক তোর হাড়গোড় ভাঙবে না? তোকে ছেড়ে দিবে? আমি যথেষ্ট ভদ্র একটা ছেলে, কিন্তু কতটা ডেঞ্জারাস তুই তো দেখিসনি। বাবা মার একমাত্র ছেলে হওয়ায় সব সময়ই আদুরে। কেউ কখনো আমার একটা চুলো স্পর্শ করতে পারেনি, এইবারেও পারবি না। ভার্সিটিতে কমপ্লেইন তো অবশ্যই করব, পাশাপাশি মানহানির মামলা ঠুকে দেব। আমি ইয়ং বিজনেসম্যান। নিজের পরিচিতি গড়ার আগেই তোর জন্য সেটা নষ্ট হতে দেব? আমার ক্যারিয়ারের উপর কারো আঁচড় আমি সহ্য করব না। রেডি থাক, তোর এই অপরাধের শাস্তি খুব দ্রুতই পাবি। তাইফ ফালাকের রাগী কণ্ঠের কথাগুলো শুনে ঘাবড়ে গেল। রুহানির সাথে যে ফালাকও জড়িয়ে আছে সেটা ভুলে বসেছিল, কিন্তু এতদিনে এমন একটা সুযোগ পেয়েছে রুহানিকে শায়েস্তা করার জন্য, সেটা ভয় পেয়ে হাতছাড়া করে দিবে? আর কি এমন মোক্ষম সুযোগ আসবে? কিন্তু ফালাকের সাথে যদি নতুন করে কোনো ঝামেলা হয়? ফালাকের হিংস্র চোখমুখ বলছে ফালাক ওকে ছেড়ে দিবে না। তাইফ সিদ্ধান্তহীনতায় ভুগছে। ফালাক রুহানির জন্য এটা করলে নিজের নাম ভাঙ্গাচ্ছে, যাতে তাইফ ভয় পায়, যাতে না বুঝে রুহানিকে বাঁচানোর জন্য এসব করছে। ফালাক তাইফের দিকে চেয়ে আছে। ওর ভাব মতিগতি বোঝার চেষ্টা করছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। বাট ফালাক এটা ভেবে নিশ্চিন্ত যে ফোনটা ওর হাতে। তাইফ আর চোখে ফালাককে দেখল, তারপর বলল, আমার ফোনটা দিন।
আমি এসব কিছু করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। তায়েফের কথা শুনে ফালাকের মাথায় যেন ধপ করে আগুন জ্বলে উঠল। ফালাক ওর দিকে চোখ মুখ শক্ত করে তাকাল। হাতের মুঠে ফোনটা এমনভাবে ধরেছে যেন ভেঙে চুরমার করে দিবে। ফালাক ফোনটা পাশের পুকুরে ছুঁড়ে মারল। তায়েফ চোখ বড় বড় করে তাকাল। তারপর চিৎকার করে বলল, আমার ফোন। ফালাক ওর কলার চেপে ধরে বলল, যা তুলে নিয়ে আনো তোর ফোন। ভালো কথায় মন ভরে নিয়ে এখন শোক কর। বেশি বাড়াবাড়ি করবি মেরে পুঁতে দেব। রুহানির থেকে 100 হাত দূরে থাকবি, নয়তো ও একাই যথেষ্ট তোকে মেরে গেড়ে দিতে। দেখ তোর জন্য ও কি ভেবে রেখেছিল। আমি হয়তো তোর ফোন ফেলে তোকে বাঁচিয়ে দিলাম। ধন্যবাদ দে। তায়েফ ফালাকের দিকে আগুন চোখ নিয়ে তাকাল, যেন এই আগুনে ওকে ঝলসে দিবে। আর ইউ ম্যাড? ফালাক মুচকি হাসল। তারপর বলল, ইয়া আম ম্যাড। তবে কিসের জন্য সেটা এখন বুঝবি না। বাচ্চা মানুষ। কলার ঠিক করতে করতে ফালাক আবারও আলতো হেসে চলে যাচ্ছে। তায়েফ ওভাবেই দাঁড়িয়ে আছে। ফালাক পেছনে ঘুরে বলল, নিউ ফোন পেয়ে যাবি, টেনশন করিস না। ফালাক আবারও হাসছে। এই প্রথম কারো জন্য এমন পাগলামি করল, কাউকে হুমকি দিল। সব সময় নিজের জন্য অন্যের সাথে লড়েছে, আর আজ রুহানির জন্য, যে কিনা ওর বন্ধু, আত্মীয় নয়। রুহানি তায়েফকে খুঁজছে। ও কারো হেল্পও নিতে পারছে না, কারণ বন্ধুরা কেউ জানেই না গতকাল রাতের ঘটনা আর না জানাতে চায়। ও একাই দেখে নিবে। তায়েফকে খুঁজে পেলেই ইচ্ছেমতো মারবে, তারপর ফোন কেড়ে নিবে। আগের মুডে চলে এসেছে। তায়েফ বাধ্য করল, বাঘিনী শিকার খুঁজতে বের হয়েছে বুঝি? ফালাকের কণ্ঠস্বর শুনে রুহানি ডানদিকে তাকাল। ফালাক দাঁড়িয়ে আছে। ফালাক ওর কাছে এগিয়ে আসতেই রুহানি বলল, ওকে আমি আমার পরিবারের সম্মান নিয়ে খেলতে দেব না। ওকে একবার পাই। ডান। রুহানি চমকে ওর দিকে তাকাল। ওর ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি। ডান মানে? বেচারা হাঁটতে হাঁটতে টাইপিং করছিল। তারপর সুযোগ বুঝে ল্যাং মারলাম, যেমনটা তুমি করেছিলে। ও পড়ে গেল, ওর ফোন তুলে নিলাম। ইচ্ছে মতো হুমকি দিলাম। ও নিষেধাজ্ঞা সত্ত্বেও অ্যালকোহল এনেছে, তোমার ড্রিঙ্ক চেঞ্জ করেছে, তার প্রমাণ আছে আমার কাছে। যদিও নেই। এছাড়া ইচ্ছে করে তোমাকে আমার রুমে পাঠিয়েছে আমার বদনাম করার জন্য। তাই আমি ওর নামে মামলা করব, ভার্সিটি কর্তৃপক্ষকে জানাবো, ব্লাবলা হুমকি দিয়ে ওর ফোন। রুহানি চট করে বলল, ডিলিট করে দিয়েছ? আরে না, ফোন নিয়ে পুকুরে ফেলে দিয়েছি। ঠিক পুকুর না, নর্দমা টাইপ পুকুর। রুহানি ফালাকের কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেল। এটা ফালাক তো? ওর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাল। ফেলে দিয়েছ? মাই গড! তোমাকে কিছুতে আছর করেছে? হ্যাঁ, রুহানি। রুহানি ওর কথা শুনে ভরকে গেল। ফালাকও মুখ ফসকে কি বলতে কি বলে ফেলল। ফালাক কথা ঘুরানোর জন্য বলল, না মানে, তোমার টেকনিক ব্যবহার করেছি, মানে তোমাকে অনুসরণ করে ওকে শায়েস্তা করেছি, তাই বললাম রুহানি। এছাড়া আর কি করার ছিল? আমার মানসম্মানও তো জড়িত ছিল, তাই না? তারপর রুহানির দিকে তাকাল। রুহানি ভ্রুক্ষেপ না করে বলল, হ্যাঁ। ফালাকের দিকে আরেকবার আর চোখে তাকাল। ফালাক কেমন অদ্ভুত আচরণ করছে। রুহানি একটা টেনশন থেকে রক্ষা পেল। বাকি একটা দিন খুব সাবধানে কাটাল। রুহানির মা ওর বাবাকে ওষুধ খেতে দিলেন।
তারপর পাশে বসে রইলেন চুপ করে। রুহানির বাবা ওর মাকে উদাস দেখে বলল, কি হয়েছে? রুহানির মা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝতে পারছি না কি করব। বাঁচব কি করে? টাকা পয়সা সব শেষ। যা বাজার আছে তাতে ৪৫ দিন চলবে। তারপর কি করব? রুহানির বাবা মাথা নিচু করে নিলেন। উনার নিজেরও জানা নেই কি করবে। ছেলেমেয়েদের না খেয়ে মরতে দেখবেন? নিজের উপর রাগ হচ্ছে। ছেলেমেয়ের জন্য কিছু করতে পারছেন না, বরং তাদের বোঝা হয়ে আছেন। মাঝে মধ্যে ইচ্ছে করে আত্মবিসর্জন দিতে, কিন্তু তারও উপায় নেই। কি করে ছেলেমেয়ের মুখে খাবার তুলে দিবে? রুহানি গলায় হাত দিয়ে জামার ভেতর থেকে লকেটটা বের করল। তারপর হুক খুলে হাতে নিল। হীরের লকেট। গত জন্মদিনে বাবা উপহার দিয়েছিলেন। এতটাই পছন্দ হয়েছিল যে সব সময় গলায় পরে থাকার সিদ্ধান্ত নেয়। পরিবারের এমন মুহূর্তে এটাই রুহানির শেষ সম্বল। বিক্রি করার সিদ্ধান্ত নিল। কিন্তু বাবার দেওয়া উপহারটা বিক্রি করে দিবে? রুহানি চেয়ার টেনে বসে পড়ল। কি করবে ভাবছে। একদম সাধারণভাবে বসবাস করতে চাইলেও মাসে ওর ৩০,০০০ টাকা লাগবে। ভাগ্যিস বাড়ি ভাড়াটা কম দিতে হয়। কেননা যারা ওদের ভাড়া দিয়েছেন তারা নিজেরা বাড়ি দেখভাল করার জন্য নিয়েছিলেন। আর এখন মালিককে না জানিয়ে ভাড়া দিয়েছে। যা পাবে তাই লাভ। বাড়ি ভাড়া, বাবার ওষুধপত্র, ভাইয়ের পড়ার খরচ, সংসার খরচ সবকিছু মিলিয়ে ৩০,০০০-এ চলা মুশকিল। আর সেখানে ওর হাতে কোনো টাকা নেই বললেই চলে। রুহান ওর পাশে এসে বসেছে। কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। রুহানি ওর চোখ মুখ দেখে বুঝে গেল। কিছু বলবি? রুহান তখনও চুপ। বলতে চেয়েও বারবার আটকে যাচ্ছে। কিন্তু বলতে তো হবেই। আপু মাকে বলতে গিয়ে বারবার ফিরে এসেছি। আমি তো জানি সংসারের কি অবস্থা। কি করে এই মুহূর্তে এই কথা বলবো? সাহস হয়নি। তোমাকেও বলতে পারছি না। রুহানি ওকে আশ্বাস দিয়ে বলল, বল, আমি সমাধান করার সর্বাত্মক চেষ্টা করব। আপু মাস শেষ। স্কুলের বেতন দিতে হবে আর কোচিংয়ে অনেক টাকা বাকি পড়ে আছে। কিন্তু মাকে বলতে পারছি না। আমার পড়াশোনা কি এখানেই শেষ? রুহানের কথা শুনে ওর বুকটা মোচড় দিয়ে উঠল। না রুহান, আমি আছি তো। তুই পড়াশোনা করবি। পড়াশোনা করে অনেক বড় হবি। আমাদের দুঃখ লাঘব করবি। আমি তোর টাকার ব্যবস্থা করছি। একদম চিন্তা করিস না। রুহানি উঠে দাঁড়াল। ছাদে গিয়ে পায়চারি করছে। হাতের ফোনটা নিয়ে ভাবছে কাকে ফোন করা যায়। কার কাছে সাহায্য চাইবে? তারপর হঠাৎ খেয়াল হলো হাতের ফোনটাই বিক্রি করে দিবে। এত দামি ফোন দিয়ে কি করবে? যখন নিজেকেই কম দামি মনে হচ্ছে। নুশা রুহানির সামনে হাসিমুখে বসে আছে। কারণ রুহানি নিজেই অনেক খুশি। রুহানির খুশি দেখে ও নিজেও খুশি। রুহানি, নুশা আর রনকের সামনে কফি রেখে বলল, উফ অফ, ফাইনালি আমি একটা জব পেয়ে গেলাম। হ্যাঁ, এটা ঠিক যে জবটা খুবই ছোট, স্যালারি কম, তবে জব পেয়েছি এতেই খুশি। 4 দিন কাজ করে 18,000 পাচ্ছি, তাই অনেক। রনক কফিতে চুমুক দিয়ে বলল, এতে করে ভার্সিটিতে 2 দিন ক্লাস করতে পারবে আর বাকি 2 দিন মিস যাবে। সেটা আমি কভার করে দেব। চিন্তা করো না। তবে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এই জবে তোমাকে তেমন খাটতেও হবে না। রুহানি গালে হাত দিয়ে বলল, পড়াশোনাতে আমার আর মন নেই। ইচ্ছে করে না।
নুশা এতক্ষণ ওদের কথা চুপ করে শুনলেও রুহানির কথা শুনে বলল, যে করেই হোক গ্র্যাজুয়েট করতে হবে। মাঝ রাস্তায় ছেড়ে দিবি? আজীবন কি এই জব করবি? ভালো একটা জব পেতে হলে পড়াশোনাটা শেষ করতে হবে। আপাতত এই জব কর, তারপর পড়াশোনা শেষ করে নিশ্চয়ই খুব ভালো একটা জব পাবি। সারা জীবন কেউ তোকে দেখবে না, নিজের ভবিষ্যৎ নিজেকেই তৈরি করতে হবে। রনক তাল মিলিয়ে বলল, অবশ্যই। দেখো রুহানি, এমন অনেক জবের অফার আমি পেয়েছি কিন্তু রাজি হইনি। এখানে সেখানে টিউশনি করে বেড়াচ্ছি। কারণ কি জানো? আমার মঞ্জিল অনেক বড়। স্বপ্ন যখন দেখবেই বড় স্বপ্ন দেখা উচিত। এত কষ্ট করে পড়াশোনা করছি বড় কিছু হাসিল করার জন্য, পরিবারের দুঃখ লাঘব করার জন্য, স্বাচ্ছন্দ্যে জীবন পার করার জন্য। পার্ট টাইম জব করলে ক্লাস মিস যাবে, পড়াশোনার ক্ষতি হবে, তাই করিনি। ভালো রেজাল্ট করে বের হলে ভালো একটা জব পাবো সে স্বপ্নই দেখে যাচ্ছি। কিন্তু তোমার ব্যাপারটা আলাদা। তাই পড়াশোনার পাশাপাশি এই জব করার জন্য তোমাকে সাপোর্ট করছি। তবে পড়াশোনা ছাড়ার কথা ভেবো না। এখন না হয় না ভাবলাম, কিন্তু আগামী বছর ভর্তির সময় যাবতীয় খরচ ভার্সিটি রেখে দেয়, তাই এবছর স্বাচ্ছন্দ্যে চলতে পারছি। শুধু ফর্ম ফিল আপ বাকি। কিন্তু আগামী বছর কি করে ভর্তি হব? আগামী বছরেরটা আগামী বছর দেখা যাবে। ভবিষ্যতের ভাবনা ভাবা জ্ঞানীর কাজ, তবে ভবিষ্যৎ ভেবে ভেবে বর্তমান নষ্ট করা বোকামি ছাড়া কিছু নয়। রুহানি রনকের দিকে হালকা হেসেছে, বলল, বুঝেছি পণ্ডিত মশাই, খুব বুঝেছি। চল ক্লাসে যাই। আগামী কাল তো আবার আসতে পারবো না। ক্লাস শেষে রুহানি ওর বন্ধুদের সাথে কথা বলতে বলতে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। নুশা বকবক করে যাচ্ছে আর রুহানি তাল দিচ্ছে। ফালাক নিচে দাঁড়িয়ে রুহানিকে দেখে ওর দিকে চেয়ে আছে। রুহানি সব সময় চুল খোলা রাখে, আজ উঁচু করে ঝুঁটি বেঁধেছে। গলায় একটা স্কার্ফ, হাতে কয়েকটা পাতলা বই। ফালাক অপলক ওকে দেখছে। রুহানির হঠাৎ চোখ গেল ফালাকের দিকে। ফালাক ওর দিকে কিভাবে চেয়ে আছে, অদ্ভুত সে দৃষ্টি। রুহানিও ওর দিকে চেয়ে আছে, তবে ওর চাহনি সাধারণ। রুহানি ওর দিকে চেয়ে ভাবছে, ফালাক হঠাৎ ওর দিকে এভাবে চেয়ে আছে কেন? কারণ উদ্ঘাটন করাই ব্যস্ত। তবে আদৌ ও উদ্ঘাটন করতে পারবে কি ওই গভীর চাহনির কারণ? ফালাকের চোখে চোখ পড়ার পরেও ফালাক চোখ সরাচ্ছে না। রুহানির কপালে ভাঁজ পড়ল। ফালাকের দিকে চেয়ে চেয়েই নামছে। হঠাৎ হুচট খেয়ে পড়ে যেতে গেলে নুশা ধরে ফেলে বলল, আরে সাবধানে, কোথায় মন রেখে হাঁটছিস? রুহানির বুক টিপটিপ করছে, এখনই পড়ে যেত। আমতা আমতা করে বলল, তোর কথা শুনছিলাম। আর কোথায় থাকবে মন? রুহানি ফালাকের দিকে তাকাল। ফালাক মিটমিট করে হাসছে। রুহানি চোখ ছোট ছোট করে নাক ফুলিয়ে ওর দিকে তাকাল। তারপর ভেংচি কেটে ওর দিকে আর না তাকিয়ে চলে গেল। ফালাক তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ওর মনে বসন্ত না আসতেও বসন্তের ছোঁয়া লেগেছে। রুহানি সকাল সকাল রেডি হয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার জোরে জোরে শ্বাস নিচ্ছে। কেন জানি খুব নার্ভাস লাগছে। রুহানি শেষবারের মতো জোরে শ্বাস নিল। তারপর শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। বাবার কাছে গিয়ে বসল। বাবা, দোয়া করো, অনেক নার্ভাস লাগছে। রুহানির বাবা ওর মাথায় হাত দিয়ে বলল, সফল হও, আর নার্ভাস হওয়ার কিছু নেই। মনে মনে বলো আর বিশ্বাস করো যে তুমি সব পারো।
না পারা নিয়ে সংশয় তোমার মনে ভয় সৃষ্টি করছে। এই ভয়কে হারাতেই হবে। কি পারবে না? রুহানি মুচকি হেসে বলল, অবশ্যই পারব। পারতে আমাকে হবেই। রুহানি উঠে দাঁড়িয়ে মায়ের কাছে গেল। ওর মাও মাথায় হাত বুলিয়ে বলল, আমার দোয়া সব সময় তোর সাথে আছে। ভপ্প পাস না, সততার সঙ্গে কাজ করবি। রুহানি বিদায় নিয়ে বেরিয়ে গেল। রুহানি একটা ড্যান্স ইনস্টিটিউটে অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব পেয়েছে। এই ইনস্টিটিউটের ওনার ইমন খানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছে। ইনি একজন খ্যাতিমান ড্যান্সার। উনার আন্ডারে অগণিত স্টুডেন্ট নাচ শিখে এবং কয়েকজন খ্যাতিমান টিচারও আছেন। রুহানির কাজ ইমন খানের কাগজপত্র গুছিয়ে রাখা, সবকিছুর হিসাব রাখা, কোনো দিন কোথায় ফাংশন আছে, কারা কারা অ্যাডমিশন নিচ্ছে এসব তথ্য সংগ্রহ করা। রুহানি 10 মিনিট ধরে রুমের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে ঢুকতে পারছে না। জীবনে অনেক দুঃসাহসিক কাজ করেছে, কখনো ভয় পায়নি, কিন্তু আজ ওর খুব ভয় লাগছে। মনে হচ্ছে কেউ যদি হাত ধরে ভেতরে নিয়ে যেত। কিন্তু ও তো ছোট বাচ্চা নয় আর না এখানে অ্যাডমিশন নিতে এসেছে। এখানে কাজ করতে এসেছে, তাই ওর নিজেকেই নিজের গার্ডিয়ান মনে করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। রুহানি আশেপাশে তাকালো। কত বড় ইনস্টিটিউট, বিশাল বড় মাঠ, বড় বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মাঠের চারদিকে ঘেরা বড় দালান, সামনে বিস্তৃত খোলা বারান্দা। পুরো দালান থেকে একটা একতলা দালান আলাদা করে দূরে দাঁড়িয়ে আছে, আর সেটাই হচ্ছে অফিস রুম। রুহানি সেখানেই দাঁড়িয়ে আছে। রুহানি আল্লাহর নাম নিয়ে ভেতরে পা রাখল। নিজের পরিচয় দিতেই পিয়ন রুহানিকে বসতে দিল। রুহানি একদম সোজা হয়ে বসে আছে, আশেপাশে চোখ বুলাচ্ছে। চুল ঝুটি করা, চাপ দাড়ি, খাম্বার মতো লম্বা, এক হাতেই কতগুলো ব্রেসলেট পরা মাঝারি গর্ণের একজন লোক ওর দিকে আসছে। লোকটা যতই ওর দিকে এগিয়ে আসছে, রুহানির বুকের ধুকধুকানি বেড়েই চলেছে। রুহানি দাঁড়িয়ে গেল। লোকটা ওর সামনে এসে ওকে দেখে নিয়ে বলল, তুমিই রুহানি? প্লিজ সিট। রুহানি বসে পড়ল। লোকটা রুহানিকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, নাচ পারো? রুহানি উনার প্রশ্নে চমকে গেল। নাচ জানার সাথে এই কাজের কি সম্পর্ক? রুহানি উনার দিকে আর চোখে চেয়ে বুঝার চেষ্টা করছে উনি কি মজা করে জিজ্ঞেস করল না সিরিয়াসলি জিজ্ঞেস করেছে। কিন্তু কিছুই বুঝতে পারছে না। না উনার চেহারায় হাসির চিহ্ন আছে আর না অধিক গাম্ভীর্য। রুহানি উত্তর দেয়াটাই শ্রেয় মনে করল, জি পারি। ইমন খান রুহানির উত্তর শুনে হেসে ফেলল। তারপর বলল, তুমি নিশ্চয়ই ভাবছ তোমার কাজের সাথে নাচের কি সম্পর্ক? আসলে আমি তোমাকে ইজি করার জন্য এই প্রশ্নটা করেছি। তোমাকে অনেক নার্ভাস লাগছে। রুহানি অপরাধীর ভঙ্গিতে বলল, সরি স্যার, অ্যাকচুয়ালি আমি লাইফে অনেক কিছু করেছি, কখনো ভয় পাইনি। 2 পাতা পড়ে পরীক্ষার হলে বসেও কখনো নার্ভাস হইনি, কিন্তু আজ কেন জানি নার্ভাস লাগছে। মেবি আমি জানি কেন তোমার নার্ভাস লাগছে। আসলে তুমি ভয় পাচ্ছ, আর ভয়ের কারণ হচ্ছে তোমার কাছে এই জবটা অনেক ইম্পর্টেন্ট। তোমার মনে হচ্ছে যদি না পারো, যদি কোনো কারণে জবটা না থাকে, এই জন্য ভয় পাচ্ছ। মেবি স্যার। আচ্ছা, তোমাকে কিছু কথা বলে রাখি। আমার ইনস্টিটিউট থেকে অনেকেই বিভিন্ন ওকেশনে পার্টিসিপেট করে। যদি ঢাকাতে হয় তবে আমাকে যেতে হয় না, কিন্তু ঢাকার বাইরে হলে আমাকে ওদের সাথে যেতে হয়। আমাকে যেতে হলে তোমাকেও যেতে হবে। তুমি কি পারবে?
ইমন রুহানির দিকে চেয়ে ওর ভাব বুঝার চেষ্টা করছে। রুহানির কাছে কোনো উপায় নেই। এই কাজটা দরকার তাই বলল, হ্যাঁ পারব। ইমন উঠে দাঁড়িয়ে বলল, ওকে তো ডান। আমি অরুণকে বলে দিচ্ছি তোমার সব কাজ বুঝিয়ে দিবে। রুহানি দাঁড়িয়ে গিয়ে বলল, ওকে স্যার। ফালাক রুহানিকে ভার্সিটির কোথাও দেখতে পাচ্ছে না। রুহানি আজ আসেনি। কিন্তু কেন? পরের ক্লাসেও রুহানিকে পায়নি। তারপর যখন আবার ভার্সিটিতে পেয়েছে তখন রুহানি ক্লাস, লাইব্রেরি আর রনকের সাথে ব্যস্ত ছিল। এক সেকেন্ডের জন্য ফ্রি ছিল না। রুহানি পড়াশোনা নিয়ে পড়ে থাকে। রুহানির বদলে যাওয়াগুলো ওর হজম হচ্ছে না। কিছু একটা ঘাপলা আছে কিন্তু কি খুঁজে পাচ্ছে না। নিয়ম করে দুদিন রুহানিকে ভার্সিটিতে দেখা যায়। বাকি দুদিন কোথায় থাকে? আর কেন এত বদলে গেল? পড়াশোনায় এত সিরিয়াস কেন? আর সেদিন নেশার ঘোরে বলা কথাগুলো সব কেমন জানি এক জায়গায় এসে মিলে যাচ্ছে। রুহানি ওকে দেখেও দেখে না। ফালাক রুহানিকে এত গুরুত্ব দেয় কিন্তু রুহানি ফালাকের দিকে চেয়েও দেখে না। ফালাকের অস্তিত্ব ওর জন্য একজিটই করে না। বিষয়গুলো ফালাককে খুব পোড়াচ্ছে। ফালাক রুহানির অনুপস্থিতিতে নুশাকে জিজ্ঞেস করল, রুহানির কি হয়েছে? ও ঠিকমতো ভার্সিটিতে আসে না কেন? দুদিন আসে তো বাকি দুদিন গায়েব থাকে। আর আগের চেয়ে অনেক বদলে গেছে। কেমন শান্ত হয়ে গেছে। আগের মতো হইচই করে না। পড়াশোনা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। কিছু কি হয়েছে? না। কি হবে? সব ঠিক আছে। কিন্তু আপনি এই প্রশ্ন কেন করছেন? ফালাক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ল। নুশাকে জিজ্ঞেস করে অনেক বড় বোকামি করে ফেলেছে। কিছু না। ওর পরিবর্তন দেখে আগ্রহ জন্মাল তাই জিজ্ঞেস করলাম। যদিও তুমি সঠিক উত্তর দেওনি। ইটস ওকে। ফালাক ভাবছে রুহানির সামনাসামনি হবে। ওকে জিজ্ঞেস করবে ওর কি হয়েছে। না বললে জোর করবে। তবুও জেনেই ছাড়বে। এটা ওর ভালোবাসার অধিকার। যদি জিজ্ঞেস করে কোনো অধিকারে জিজ্ঞেস করছে তবে বলবে ভালোবাসার অধিকারে। আর লুকাবে না। এদিকে নুশা রুহানিকে ফোন করে ফালাকের ব্যাপারে জানিয়ে দিয়েছে। রুহানি চিন্তায় পড়ে গেল। ফালাক কেন ওর ব্যাপারে জিজ্ঞেস করছে? ফালাকের সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। চলবে।